হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ এপিসোড ফর আওয়ার প্রজেক্ট ম্যানেজমেন্ট লার্নিং সেশন। আজকে আমরা খুবই একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কথা বলবো, সেটা হলো প্রজেক্ট এনভায়রনমেন্ট। আমাদের এই এপিসোডে আসলে প্রজেক্ট এনভায়রনমেন্টের ডেফিনেশন, তিন ধরনের প্রজেক্ট এনভায়রনমেন্ট: ইন্টারনাল, এক্সটার্নাল অ্যান্ড অর্গানাইজেশন সিস্টেম, এবং এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কি জিনিস, অর্গানাইজেশন প্রসেস কি, অর্গানাইজেশন সিস্টেম কি, এবং অর্গানাইজেশন সিস্টেমের আন্ডারে কি ডিফারেন্ট টাইপ অফ অর্গানাইজেশন স্ট্রাকচার কিভাবে প্রজেক্টকে ইনফ্লুয়েন্স করে সেটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো প্রথমে আমরা আসলে আসি আমরা প্রজেক্ট এনভায়রনমেন্টের বিষয়ে। এখন নর্মালি বাই ডেফিনেশন আমরা যদি চিন্তা করি, অনেকে হয়তো ভেবে থাকতে পারেন যে প্রজেক্ট এনভায়রনমেন্ট বলতে বোধহয় প্রজেক্টের সাইট লোকেশনের কথা বলা হচ্ছে, বা প্রজেক্ট যেই জায়গাটায় প্রজেক্টটা রান হচ্ছে। যদি আমি কনসিডার করি ডাটা সেন্টারের প্রকল্প প্রজেক্টের কথা, তাহলে ডাটা সেন্টার তো একটা স্পেসিফিক জায়গা হয়, সেই জায়গার কথা বলছে। আসলে প্রজেক্ট এনভায়রনমেন্ট ঠিক শুধুমাত্র সেই জায়গাটার কথা বলছে না। বেসিক্যালি প্রজেক্টটা যেই অর্গানাইজেশনগুলো থ্রুতে রান হচ্ছে, সেটাই আসলে প্রজেক্টের এনভায়রনমেন্টকে বলছে আর কি। অথবা আমরা যদি এইভাবে চিন্তা করি যে প্রজেক্টটা যেখানে অপারেট হচ্ছে সেটা হলো প্রজেক্ট এনভায়রনমেন্ট। অথবা আমরা যদি আরো সহজভাবে চিন্তা করি, প্রজেক্টটাকে সাকসেসফুল করতে বা প্রজেক্টে সাকসেসফুল করতে আমরা ডেফিনেটলি কিছু না কিছু অ্যাক্টিভিটি সম্পন্ন করব, তাই না? তো ওই অ্যাক্টিভিটিগুলো সম্পন্ন করতে হলে আমাকে আমাকে উম কোন কোন অর্গানাইজেশনের সাথে ওয়ার্ক করতে হচ্ছে, কোন কোন অর্গানাইজেশনের নিয়ম কানুন আমাকে মেনে চলতে হচ্ছে। যেমন ধরেন, আপনি যে অর্গানাইজেশনের প্রজেক্টটা করছেন, সেই অর্গানাইজেশনের কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, সেগুলো আপনাকে মেনে চলতে হবে। আপনার কাস্টমার যে, মানে, অথবা আপনি যদি এভাবে চিন্তা করেন, আপনার প্রজেক্টটা শেষ করার পরে যাকে আপনি প্রজেক্টটাকে হ্যান্ড ওভার করবেন, তারাও কিন্তু তাদেরও একটা প্রজেক্টের তাদেরও একটা এনভায়রনমেন্ট আছে। তার মানে তাদেরও কিছু পলিসি প্রসিডিউর আছে, সেগুলো আপনাকে মেনে চলতে হবে। তারাও কিন্তু আপনার প্রজেক্ট এনভায়রনমেন্টের আন্ডারে পড়বে। এবার আসুন হলো যে, আপনি যদি একটা ডাটা সেন্টারে কাজ করেন, তাহলে আপনাকে জানতে হবে যে আপনাকে কি কি ধরনের এক্সটার্নাল সার্টিফিকেট আপনাকে নিতে হবে। যেমন ধরেন, বিল্ডিং এর ফায়ার সেফটি, অথবা আম কি বলে, আনইন্টারাপ্ট পাওয়ারের ক্ষেত্রে কিছু ধরনের রুলস এন্ড রেগুলেশন আছে, যেগুলো এক্সটার্নাল অর্গানাইজেশন থেকে দেওয়া হয়। তারাও কিন্তু আপনাকে আপনার প্রজেক্টকে ইনফ্লুয়েন্স করছে। তারাও কিন্তু আসলে আপনার প্রজেক্টের প্রজেক্ট এনভায়রনমেন্টের আন্ডারে পড়বে। ঠিক আছে? এখন ব্যাপারটা হলো যে শুধুমাত্র কমনলি শুধুমাত্র এই ৩ টা আমি ডাটা সেন্টারের কথা বলছি, সেজন্য আপনারা শুধু আমি এক্সটার্নাল অর্গানাইজেশনের কথা বললাম। এখানে কিন্তু অনেক ধরনের গভর্নমেন্ট অর্গানাইজেশন আসতে পারে। আপনি যদি অপটিক্যাল ফাইবারের কাজ করেন, আপনার আন্ডারগ্রাউন্ড লে করার জন্য আপনাকে অথরিটির কাছে যেতে হবে পারমিশনের জন্য। সো তারাও আপনার প্রজেক্ট এনভায়রনমেন্টে পড়বে। ঠিক আছে? এখন এটা হলো একটা, তার মানে আপনার অর্গানাইজেশন ইন্টারনাল, যারা আপনার প্রজেক্টকে রান করার জন্য হেল্প করবে, অথবা আপনাকে রুলস অ্যান্ড রেগুলেশন গাইডেন্স দিয়ে আপনাকে সাপোর্ট করবে, যাতে আপনার প্রজেক্টটা শেষ করতে পারেন। কিছু ইনফ্লুয়েন্স আসবে আপনার এক্সটার্নাল অর্গানাইজেশন থেকে, যারা লিগেল ভ্যালিডেশন দিতে পারে। যেমন ধরেন, আপনি যদি আপনার প্রজেক্টটা যদি হয় কেমিক্যাল ইন্ডাস্ট্রি রিলেটেড, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক স্ট্রিক্ট পলিসি মেনটেন করতে হয়। অনেক ধরনের কোম্পানির কাছ থেকে আপনাকে জানতে হয় যে আপনি যেই বর্জনীয় যেই এলিমেন্টস গুলো নিয়ে কাজ করছেন, সেই এলিমেন্টস গুলোকে প্রপারলি আপনি হ্যান্ডেল করছেন কিনা। অনেক এক্সটার্নাল অর্গানাইজেশনও কিন্তু আপনার প্রজেক্টের সাথে ইনভলভ হতে হয়। সো তারাও কিন্তু আপনার প্রজেক্ট এনভায়রনমেন্ট আন্ডারেই থাকে। আরেকটা টপিকস যেটা, সেটা হলো যে অর্গানাইজেশন সিস্টেম। বেসিক্যালি আপনি যদি এটা চিন্তা করেন, এটা আপনার উইদিন ইওর অর্গানাইজেশন হচ্ছে, অথবা আসলে যেকোনো যে আপনি ইন জেনারেল যেকোনো অর্গানাইজেশনের জন্য একটা সিস্টেমেটিক স্ট্রাকচার দাঁড় করানো থাকে। এখন সেই স্ট্রাকচারের মধ্যে কিছু থাকে ডিসিশন মেকিং এলিমেন্টস, এবং কিছু থাকে প্রসিডিউরাল এলিমেন্টস। তার মানে ডিসিশন মেকিং বলতে আমি বুঝাচ্ছি, সে ফর এক্সাম্পল, আপনি কিছু রুলস এন্ড রেগুলেশন থাকে। আমি খুব সহজ ভাষায় একটা কমন একটা রুলস দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, যেমন ধরেন, আপনার আমি শিওর যে এটা প্রতিটা অর্গানাইজেশনে আছে। সেটা হলো যে, আপনি যদি একদিনের লিভ নিতে চান, তাহলে হয়তো আপনার নিজেরই অথরিটি আছে যে আপনি একদিনের লিভ নিতে পারেন। এটা হইতে পারে ক্যাজুয়াল লিভ, এটা হতে পারে সিক লিভ, এটা হতে পারে অ্যানুয়াল লিভ। আপনি লিভ নিতে পারেন, কিন্তু আপনি যখন ২ দিন নিতে হয়, তখন আপনার বসের অ্যাপ্রুভাল লাগে, অথবা আপনার ইমিডিয়েট যে ম্যানেজার আছে তার অ্যাপ্রুভাল লাগে। যদি আপনি ৩-৪ দিনের ছুটি নিতে চান, তাহলে হয়তো আপনার ডিপার্টমেন্ট হেডের অ্যাপ্রুভাল লাগে। কিন্তু যদি আপনি ১ সপ্তাহের জন্য নিতে চান, তাহলে হয়তো আপনার মানে
কোম্পানি হেডের অ্যাপ্রুভাল লাগে। এই যে কিছু ক্রাইটেরিয়া সেট করে দিয়ে ডিসিশন মেকিংকে একটা একটা গো অর নো গো সিচুয়েশনের মধ্যে ফেলে, এগুলো কিন্তু গভর্নিং স্ট্রাকচারের মধ্যে পড়ে। এই অর্গানাইজেশন সিস্টেম নিয়েই কিন্তু আসলে যখনই আপনি এরকম একটা অর্গানাইজেশন সিস্টেম স্ট্রাকচারের কথা চিন্তা করেন, তখন এর মধ্যে অনেক ধরনের পিপলস থাকে। সেই পিপলস এর মধ্যে কিন্তু পাওয়ার ইনফ্লুয়েন্স অথবা পজিশন পজিশন পাওয়ার, এগুলো স্ট্রাগল তৈরি হয়। এই স্ট্রাগল যখন তৈরি হয় তখন কিছু পলিটিক্সও জেনারেট হয়। এখন আপনি যখন প্রজেক্ট ম্যানেজার, আপনাকে কিন্তু এ সম্পর্কেও একটু আইডিয়া থাকা লাগবে। কারণ কি? কারণ হচ্ছে আপনি আসলে যে অর্গানাইজেশনে থাকেন না কেন, যে অর্গানাইজেশনে প্রজেক্টটা রান করেন না কেন, সেই অর্গানাইজেশনটা যদি আপনাকে সাপোর্ট না করে প্রজেক্টটাকে রান করার জন্য, সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু একটু ডিফিকাল্ট টু কন্টিনিউ ইউর প্রজেক্ট ওয়ার্ক। ওকে, দ্যাটস ওয়াই we also require to have a good understanding about organization system. ঠিক আছে, এই তিনটা জিনিস নিয়ে আমরা ফোকাস করব। লেটস গো অন টু আওয়ার নেক্সট স্লাইড। আচ্ছা, এখন হলো যে আমরা আরেকটু একটু ডিফারেন্ট হয় চিন্তা করি। সেটা হলো যে আমরা তো ইন্টারনাল এক্সটার্নাল অর্গানাইজেশন সিস্টেমের কথা বললাম, যারা প্রজেক্টকে ইনফ্লুয়েন্স করছে। এখন আমি যদি চিন্তা করি ইনফ্লুয়েন্সের ধরন অনুসারে, কিছু কিছু পলিসি, কিছু কিছু অর্গানাইজেশন কি করছে, আপনাকে আপনাকে বলছে যে ঠিক আছে, তোমাকে ইউ হ্যাভ টু ডু দিস। আপনি যদি এটা না করেন, তাহলে আপনি আসলে এটা আপনার আসলে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। এই ধরনের অর্গানাইজেশন থেকে যে ইনফ্লুয়েন্সটা আপনি পাচ্ছেন, সেটাকে আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টের ভাষায় এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস বলে। তার মানে আপনি কিছু হার্ড লজিক পাচ্ছেন, কিছু অ্যাক্টিভিটিস পাচ্ছেন, কিছু প্রসেস প্রসিডিউর পাচ্ছেন, যে আপনি কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবেন না। ঠিক আছে? সেটাকে আসলে আমরা বলছি এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। আর কিছু লজিক আছে, কিছু হাউ টু সে কিছু থিংস আছে, যেগুলো আসলে আপনার প্রজেক্টকে এনহ্যান্স করার জন্যই আসলে ইউজ হচ্ছে সেই ধরনের ইনফ্লুয়েন্স গুলোকে আমরা বলছি অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটস। ওকে, এখন আপনি যখন অর্গানাইজেশন প্রসেস অ্যাসেটস এর কথা চিন্তা করছেন, যে হ্যাঁ আসলে কি ধরনের ইনফ্লুয়েন্স আমরা পেতে পারি, কি ধরনের হেল্প ইনহ্যান্স, কি ধরনের অ্যাক্টিভিটি যেটা আমার প্রজেক্টকে হেল্প করছে, সেটা আসলে ডিপেন্ড করতেছে আপনার যে পারফর্মিং, যে অর্গানাইজেশন আপনার প্রজেক্টটা রান করছেন, সেই অর্গানাইজেশনের রুলস, পলিসি, প্রসেস, প্রসিডিউর অনুসারে। কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু রুলস রেগুলেশন আসলে আপনার বেসিক্যালি, অলদো ইটস লুকস লাইক দ্যাট যে এটা আপনাকে ইনহ্যান্স করছে না, সেক্ষেত্রে সেটা কিন্তু আর অর্গানাইজেশন প্রসেসের আন্ডারে থাকে না, সেটা এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আন্ডারে থাকে। দ্যাটস ওয়াই এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আসলে দুই ধরনের আছে। একটা হলো এক্সটার্নাল অর্গানাইজেশন, দ্যাট মিনস এটা আসলে আপনার প্রজেক্ট পারফর্মিং অর্গানাইজেশনের বাইরের এন্টারপ্রাইজ থেকে আসে। আর এটা হলো ইন্টারনাল এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যেটা আসলে আপনার উইদিন ইউর অর্গানাইজেশন থেকে কিছু প্রসেস আসে, যেগুলো আসলে আপনাকে মেনটেন করে চলতে হয়। ওকে, সো আরেকটা জিনিস হলো যে যেটা আমরা অর্গানাইজেশন প্রসেস অ্যাসেটের আন্ডারে থাকে, সেটা হলো অর্গানাইজেশন নলেজ ডিপোজিটরিজ। এখানে দুই ধরনের অর্গানাইজেশন প্রসেস অ্যাসেটের কথা বলা আছে। একটা হলো প্রসেস পলিসি অ্যান্ড প্রসিডিউর, আর একটা হলো অর্গানাইজেশন নলেজ রিপোর্টার। আমরা এটা একটু একটু পরে ডিটেল আলোচনা করব। তারপর হলো অর্গানাইজেশন সিস্টেম, যেটা আমি বললাম কিছুক্ষণ আগে। অর্গানাইজেশন সিস্টেম হলো যে একটা সিস্টেমেটিক মেথোডোলজি, যেটা আসলে গভর্নিং থেকে ম্যানেজমেন্ট এলিমেন্টস এবং অর্গানাইজেশন স্ট্রাকচারকে কিউমুলেটিভলি একটা সিস্টেমেটিক অ্যান্ড স্ট্রাকচার ওয়েতে আপনার অর্গানাইজেশন সিস্টেমটা রান থাকে, যেখানে অনেকগুলো পিপল থাকে, যেখানে আসলে পাওয়ার কনফ্লিক্ট, যেখানে আসলে অনেক ধরনের ইনফ্লুয়েন্সের কারণে পাওয়ার পলিটিক্সের জেনারেট হয়। সেই জিনিসগুলোকে আপনার মেনটেন করে চলতে হবে। ঠিক আছে, এই তিনটা জিনিস নিয়ে আমরা ডিটেলে যাব। প্রথমে আমরা আসলে এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর নিয়ে আলোচনা করছি। সো আমরা যেহেতু বললাম, আসলে এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল হলো যেই ধরনের পলিসি প্রসিডিউর, যে ধরনের স্ট্যান্ডার্ড, যে ধরনের অ্যাক্টিভিটিস আপনার প্রজেক্টকে সরাসরি কনস্ট্রেন্ট ক্রিয়েট করে এবং আপনাকে হার্ড লজিক দেয় যে না, আপনাকে এটা মেনটেন করে চলতে হবে, সেইটাকে আসলে আমরা এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বলতেছি। তার মানে আসলে উম, এটা আসলে কমপ্লিটলি ডিরেক্টলি অর ইনডিরেক্টলি এটা আসলে আপনার প্রজেক্টকে ইনফ্লুয়েন্স করছেই। আপনার প্রজেক্ট টিম এবং প্রজেক্ট ম্যানেজারের হাতে আসলে খুব বেশি এটার ব্যাপারে কন্ট্রোল নাই, কারণ আপনি ইউ হ্যাভ টু ফলো ইট, রাইট? সো আপনাকে অ্যাভয়েড করার সুযোগ নেই। আমি যেটা আগে এক্সাম্পলে বলেছিলাম, যেমন ধরেন যারা টেলিকমিউনিকেশনে কাজ করে, তারা জানেন যে বিটিআরসি এর একটা নিয়ম আছে, যখনই আপনি কিছু ইকুইপমেন্ট
ইম্পোর্ট করবেন, আপনাকে আসলে বিটিআরস এর এনওসি আনতে হয়। যদি এটা রেডিও টাইপ ইকুইপমেন্ট হয়, সরি, আপনি কিন্তু এটা অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। সো প্রজেক্ট ম্যানেজার প্রজেক্ট টিমের কাছে আসলে এটাকে খুব বেশি খুব বেশি কন্ট্রোল করার কোনো সুযোগ নেই। এটা আসলে প্রজেক্টের জন্য কনস্ট্যান্ট হিসেবে কাজ করে এবং প্রজেক্টের রোড ব্লক হিসেবেই ক্রিয়েট করে, ঠিক আছে? এবং আপনি দেখবেন যখন আরো ডিটেলে যাব প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করব, আরো আরো নলেজ গ্যাদার করব, তখন দেখব যে আসলে প্রতিটা মেজরিটি প্ল্যানিং প্রসেসের ক্ষেত্রে কিন্তু এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আসলে একটা ইনপুট হিসেবে কাজ করে, যেটা আসলে আপনাকে রুলস অ্যান্ড পলিসি দিচ্ছে, রেগুলেশন অ্যান্ড কিছু দিচ্ছে, যেটা আপনাকে মেনটেন করে চলতে হয়। ওকে, আমরা যদি কিছু এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট ফ্যাক্টরের এক্সাম্পল হিসেবে চিন্তা করি, আমি খুব জেনারেলি দুই একটা জিনিসের কথা বলছি, যেটা হয়তো আপনারা জানেন, আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। যেমন ধরেন, আপনার যদি কোনো ইকুইপমেন্ট ইম্পোর্ট করতে হয়, যদি আপনি ইকুইপমেন্ট ইম্পোর্ট করেন, তাহলে কি হয়, আপনাকে আসলে ইম্পোর্ট লস অ্যান্ড রেগুলেশন, কাস্টমস লস অ্যান্ড রেগুলেশনকে মেনটেন করে চলতে হয়। এটা যদি, এবং কিছু কিছু ক্ষেত্রে প্রতিটা অর্গানাইজেশন, আপনি যদি চায়না থেকে প্রোডাক্ট আনেন, তাহলে চায়নারও কিছু ইন্টারনাল তাদেরও কিছু ইন্টারনাল এক্সপোর্ট কন্ট্রোল প্রসিডিউর আছে। আপনি যদি আমেরিকা থেকে প্রোডাক্ট আনেন, অথবা আপনি যদি ইউই রিজন থেকে প্রোডাক্ট আনেন, প্রতিটা রিজনের কিন্তু স্পেসিফিক কিছু এক্সপোর্ট কন্ট্রোল পলিসি আছে, ঠিক আছে? সেই পলিসিগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে, আপনি অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। সো এটা একটা 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 এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল হলো যে, আপনি কোন ইন্ডাস্ট্রিতে আছেন সেই অনুসারে আপনাকে কিন্তু কিছু লিগ্যাল অ্যাকশন নিতে হয়, কিছু রেগুলেটরি ফলো করতে হয়। যদি আমি আগেও বলেছি, কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে হলে কিন্তু তাদের খুবই স্পেসিফিক রুলস আছে। আপনি আপনার কেমিক্যাল প্রোডাক্টটা তৈরি করার পরে এর যে বর্জ্য তৈরি হয়, সেটা আসলে আপনি কিভাবে ডিসপোজ করেন এনভায়রনমেন্টে, সেটা আপনার সেই সম্পর্কে আপনার ভালো ধারণা থাকা লাগে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার কোনো প্রজেক্টের ক্ষেত্রে কিছু বেঞ্চমার্কিং করতে হয়। বেঞ্চমার্কিং মিনস হলো, আপনি যে প্রোডাক্টটা ক্রিয়েট করছেন, সেই প্রোডাক্টের কোয়ালিটি ইন্সপেকশনের জন্য আপনি আসলে কাস্টমার কাছে গিয়ে জানতে পারলেন যে না, আসলে কাস্টমার দে ডোন্ট হ্যাভ টু মাচ এক্সপেরিয়েন্স অ্যাবাউট দ্যাট প্রোডাক্ট। তখন তারা বলে যে ঠিক আছে, মার্কেটে যদি এমন কোনো প্লেয়ার থাকে যে প্লেয়ার এই প্রোডাক্টটা অলরেডি ইউজ করে, তাদের কাছে এক্সপেরিয়েন্স শেয়ারটা নিতে হয়। এটা কিন্তু আসলে একটা এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আন্ডারে থাকে আর কি, ঠিক আছে? যেটাই আসলে আপনার জন্য, প্রজেক্টের জন্য একটা কনস্ট্যান্ট হিসেবে ক্রিয়েট হবে, এবং এটা যদি আউটসাইড অর্গানাইজেশন থেকে আসে, সেটাকে আমরা এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বললাম। আরেকটা এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের কথা বলেছি, সেটা হলো যে ইন্টারনাল অর্গানাইজেশনের ক্ষেত্রে। এখন দেখেন, যেমন ধরেন, এখন আমি যদি খুব সহজভাবে জিনিসটাকে চিন্তা করি, সেটা হলো যে আপনি যদি আপনার পারফর্মিং অর্গানাইজেশন যারা প্রজেক্টটা করছে, সেই অর্গানাইজেশনটা যদি একটা লোকাল অর্গানাইজেশন হয়ে থাকে, তাহলে হয় কি, যে নর্মালি যেটা হয় সেটা হলো যে সেই অর্গানাইজেশন কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে। সেটা কিন্তু, সেই রুলস অ্যান্ড রেগুলেশন আপনাকে কিন্তু ফলো করেন। নরমালি সেই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো প্রজেক্টকে এনহ্যান্স করার জন্য ইউজ করা হয়। যেমন ধরুন, আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, লিভ অ্যাপ্লিকেশন প্রসিডিউর। আসলে লিভ অ্যাপ্লিকেশন প্রসিডিউর কিন্তু আপনার প্রজেক্টকে বেটার করছে। আপনাকে কিন্তু একটা স্পেসিফিক গাইডলাইন দিচ্ছে, যেটা আসলে নরমালি এনহ্যান্সই করছে। সেটা কিন্তু আসলে কনস্ট্যান্ট হিসেবে ক্রিয়েট করা যায় না। কিন্তু তাহলে এরকম কি এক্সাম্পল থাকতে পারে যেটা আসলে ইন্টারনাল অর্গানাইজেশনের ক্ষেত্রে হয়ে থাকে? তাহলে এখন আপনি চিন্তা করেন যে না, যে আপনি আসলে একটা গ্লোবাল কোম্পানিজ, আপনার অনেকগুলো অফিস আছে ওয়ার্ল্ড ওয়াইড। আপনি আসলে মেইনটেইন করেন কিছু, আপনি ওই যে অর্গানাইজেশন সিস্টেমের কথা বলেছিলাম, গভর্নিং স্ট্রাকচারের কথা বলেছি। অর্গানাইজেশন সিস্টেম কি আছে? একটা রুলস অ্যান্ড রেগুলেশনের প্রসিডিউরের একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস তারা তৈরি করেছে। তার মানে ওইখানে ধরেন, আপনার কোম্পানির ১৫টা অফিস আছে, এবং তারা একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার ইউজ করে এই ১৫টা অফিসের জন্য। ওই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারটা আপনি ইউজ করতেছেন, সেটা কিন্তু আসলে এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থেকে আসছে। এখন যেমন ধরেন, আপনি একটা ডাটা সেন্টার প্রজেক্ট করছেন। আপনার সেই ধরনের এক্সপার্টিস নাই আপনার লোকাল অফিসে। তখন আপনি কি করবেন? ইউ উইল আস্ক ফর হেল্প ফ্রম ইউর গ্লোবাল অফিস। তখন গ্লোবাল অফিসও তার সকল অফিসের থেকে যেই ধরনের এক্সপার্টিস লাগে, তার কিছু রিসোর্স সে কি করবে? আপনার জন্য অ্যাসাইন করে দিবে। এই যে প্রক্রিয়াটা, রিসোর্স অ্যালোকেশন, রিসোর্স ক্যাপাবিলিটিস, এই ইনফরমেশন গুলো যে একটা ডাটাবেজে থাকে, সেই যে টুলসটা আপনি ইউজ করছেন, সেই যে স্পেসিফিক পার্সনটা কাজ করছেন, তারা কিন্তু এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস হিসেবে আসতেছে। তো তার মানে কি? তার মানে হলো যে আসলে সিমিলারলি
ইন্টারনেট আপনার যদি মাল্টিন্যাশনাল কোম্পানির কথা, একটা স্ট্রাকচারের কথা চিন্তা করেন, তাহলে আপনি এই জিনিসটাকে সহজভাবে উপলব্ধি করতে পারবেন। যখনই একটা ইন্টারন্যাশনাল কোম্পানি আমাদের দেশে মাল্টিন্যাশনাল কোম্পানি আমাদের দেশে তাদের অফিস করে, তারা কিন্তু মেইনলি ফলো করে তার যে গ্লোবাল অফিস আছে, সেই গ্লোবাল অফিসের স্পেসিফিক পলিসি। এবং তার সাথে, সাথে সে কি করে, আপনার প্রজেক্টের রিকোয়ারমেন্ট অনুসারে তার রুলস অ্যান্ড রেগুলেশনকে কিছুটা টেইলরিং করে, যাতে সেটাকে ওপি এর আন্ডারে আপনি কিছু এনহ্যান্সমেন্ট করতে পারেন। সেই ধরনের কোম্পানির ক্ষেত্রেও কিন্তু এই যে আমি যেটা বললাম, প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, আপনার যে রিসোর্স গুলো আছে সেগুলো আসলে ডিস্ট্রিবিউট হচ্ছে কিভাবে, কোন কোন প্রসিডিউরে ডিস্ট্রিবিউট হচ্ছে, এগুলো কিন্তু আপনার একটা কনস্ট্যান্ট হিসেবে কাজ করে যাচ্ছে। সেইটাই আসলে আমরা ইন্টারনাল এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হিসেবে চিহ্নিত করি। ওকে, সো আজকের এপিসোডে এই পর্যন্তই। আমরা আশা করছি দেখা হবে নেক্সট দিন, সেখানে নেক্সট এপিসোডে, যেখানে আমরা অর্গানাইজেশনাল প্রসেস, অ্যাসেট, অর্গানাইজেশনাল সিস্টেম এবং পিএমও স্ট্রাকচার নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ ইন আওয়ার নেক্সট এপিসোড। থ্যাংক ইউ।